জৈব রসায়নে কোনো একটা বিক্রিয়া ভালোভাবে বুঝতে হলে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে। কারণ হলো একটা বিক্রিয়া কিভাবে সংঘটিত হচ্ছে সেই ব্যাপারে ধারণা না থাকলে কোনোভাবেই একটা রাসায়নিক বিক্রিয়া পুরোপুরি বোঝা সম্ভব না। আজ আমি কথা বলবো জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা নিয়ে। সমস্ত আলোচনা জুড়ে আছে আমি সানিম মাহবির ফাহাদ, প্রভাষক, রসায়ন বিভাগ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল কলেজ, আশুলিয়া, ঢাকা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি রাসায়নিক বিক্রিয়া যেটা হয় যে কোনো একটা রাসায়নিক পদার্থ একটি জৈব যৌগের উপর ক্রিয়া করে এবং জৈব বিক্রিয়া সংঘটিত করে, ফলে মূল জৈব যৌগটি অন্য একটি রাসায়নিক পদার্থে পরিণত হয়। এখানে মূল জৈব যৌগটিকে বলা হয় সাবস্ট্রেট এবং সাবস্ট্রেটের সঙ্গে যে পদার্থটি বিক্রিয়া ঘটায় তাকে বলা হয় বিকারক বা রিয়েজেন্ট, আর নতুন উৎপন্ন যে যৌগটি আছে তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এখন বিক্রিয়কগুলো থেকে এই বিক্রিয়াজাত পদার্থের যে উৎপাদন সেটি একটি ট্রানজিশন স্টেটের মাধ্যমে সরাসরি উৎপন্ন হতে পারে অথবা এক বা একাধিক অন্তর্বর্তী পদার্থ গঠনের মাধ্যমে উৎপন্ন হতে পারে। অনেক সময় যেটা হয় যে বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে কিছু উপজাত পদার্থ উৎপন্ন হয়। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো যে সাবস্ট্রেট প্লাস বিকারক তারা একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে অথবা নাও করতে পারে এবং ফাইনালি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে। এখন এই বিক্রিয়াটা যদি এক ধাপে সংঘটিত হয় তাহলে কি হবে, যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি সাবস্ট্রেট আর দেখতে পাচ্ছি বিকারক, এই সাবস্ট্রেট এবং বিকারক একবারে তোমার বিক্রিয়াজাত পদার্থ তৈরি করতে পারে। আর যদি একাধিক ধাপে সংঘটিত হয় তাহলে সাবস্ট্রেট প্লাস বিকারক প্রথমে অন্তর্বর্তী পদার্থ তৈরি করবে, তারপরে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। এখন অধিকাংশ বিকারক আমরা যে দেখতে পাচ্ছি বিকারক যেটাকে আমরা জৈব যৌগে যোগ করব, তো অধিকাংশ বিকারক যেটা হয় যে এরা পজিটিভ বা নেগেটিভ চার্জযুক্ত হয়ে থাকে। তো পজিটিভ চার্জযুক্ত যে বিকারকগুলো আছে সেটা সাবস্ট্রেটের ইলেকট্রন সমৃদ্ধ অংশকে এবং নেগেটিভ চার্জযুক্ত যে বিকারক আছে তারা ইলেকট্রনের ঘাটতি বিশিষ্ট অংশকে আক্রমণ করে। আমরা জানি বিপরীতধর্মী চার্জ একটা আরেকটাকে আকর্ষণ করবে। তাহলে যেহেতু পজিটিভ অংশযুক্ত বিকারক যেটা আছে সেটা ইলেকট্রনকে বা ইলেকট্রন সমৃদ্ধ অংশ আক্রমণ করবে, তাহলে নেগেটিভ চার্জযুক্ত যে অংশটা আছে সেটা কি করবে, যে পজিটিভ চার্জযুক্ত যে অংশ সেই অংশে আক্রমণ করবে। সুতরাং সাবস্ট্রেটের সমযোজী বন্ধনে বিক্রিয়া ঘটাতে হলে বন্ধনটির কিছুটা আয়নিক বৈশিষ্ট্য থাকা জরুরি। জৈব যৌগের বন্ধনের প্রকৃতি প্রধানত সমযোজী, এটা আমরা জানি। কিন্তু এই যে একটা সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী যে ইলেকট্রন যুগল আছে বা ইলেকট্রন জোড়া আছে, এই ইলেকট্রন জোড়া দুটি কার্বনের ভিতরে কিছুটা সরে যেতে পারে, ফলে দেখা গেছে যে যেদিকে তোমার ইলেকট্রনগুলো সরে যায় বা যে কার্বনের দিকে ইলেকট্রনের সরণ ঘটে সেই কার্বনে কিছুটা নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, আর যেদিক থেকে ইলেকট্রন যুগলটা সরে যায় সেখানে কিছুটা পজিটিভ অংশের সৃষ্টি হয়। তাহলে দেখো যে এই যে বন্ধনে আয়নিক প্রকৃতির উদ্ভব হলো, অর্থাৎ একটা সমযোজী বন্ধনের এক পাশে পজিটিভ এবং আরেক পাশে নেগেটিভ অংশের উৎপত্তি হলো, এই আয়নিক প্রকৃতির প্রকাশের কিছু কারণ রয়েছে। এই কারণগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক সেই কারণগুলো কি। প্রথম যে কারণটা সেটা হলো ইনডাকটিভ ইফেক্ট। আজকের লেকচারে আমরা ইনডাকটিভ ইফেক্ট নিয়ে কথা বলবো এবং পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ইলেকট্রোমারিক ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট এবং হাইপার কনজুগেশন সম্পর্কে। তো চলো ইনডাকটিভ ইফেক্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এখানে যে চিত্রটা আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কার্বন রয়েছে, এখানে আরও একটা কার্বন রয়েছে, এখানে আরও একটা কার্বন রয়েছে এবং এই কার্বনের সাথে হ্যালোজেন একটা সমযোজী বন্ধন গঠন করেছে। তো আমরা যেটা জানি যে যখন একটা সমযোজী বন্ধন তৈরি হয় তখন তারা একটা করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই সমযোজী বন্ধনটা তৈরি করে। তো আমরা ধরে নিলাম এটা হলো হ্যালোজেনের ইলেকট্রন আর এটা হলো কার্বনের ইলেকট্রন। তাহলে এখানে যে ইলেকট্রন জোড়াটা আছে এই ইলেকট্রন জোড়াটা এই সমযোজী বন্ধনটা সৃষ্টি করেছে। কিন্তু যেটা হয় যে আমরা জানি হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তার মানে ইলেকট্রনের প্রতি হ্যালোজেন অনেক বেশি আকর্ষণ প্রদর্শন করে। তার মানে যেটা হবে যে এই যে সমযোজী বন্ধনে একজোড়া ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা হ্যালোজেনের অধিক আকর্ষণের কারণে হ্যালোজেনের দিকে সরে যাবে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এ যদি হ্যালোজেনের দিকে সরে যায় ইলেকট্রন জোড়া, তো আমরা জানি ইলেকট্রন হ্যাজ নেগেটিভ ক্যারেক্টার, মানে ইলেকট্রনের যে প্রকৃতি সেটা হলো ঋণাত্মক। তার মানে এই হ্যালোজেন ঋণাত্মক অংশে পরিণত হবে আর কার্বন ধনাত্মক অংশে পরিণত হবে। তাহলে যে একটি যৌগের ভিতরে ইলেকট্রনের সরণের ফলে একটা ধনাত্মক অংশ এবং একটা ঋণাত্মক অংশের সৃষ্টি হচ্ছে, তাহলে এই জিনিসটাই হলো তোমার ইনডাকটিভ ইফেক্ট। তো চলো দেখা যাক যে ইনডাকটিভ ইফেক্টের সংজ্ঞাটা কি। যে কোনো অণুর মধ্যস্থ অপেক্ষাকৃত বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণু বা গ্রুপের দিকে সমযোজী বন্ধনের সিগমা বন্ধনে নিযুক্ত ইলেকট্রন জোড়ের স্থায়ী সরণ হলো আবেশ প্রভাব বা ইনডাকটিভ প্রভাব। তো দেখা যাক, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরে নিলাম এখানে একটা কার্বন রয়েছে, এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন রয়েছে, আর এই প্রান্তে সংযুক্ত আছে হলো একটা
ক্লোরিন। তাহলে আমরা যে যৌগটা পেলাম সেটা হলো মিথাইল ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইডে কী হবে, যে কার্বন এবং ক্লোরিনের মাঝখানে এখানে যে একজোড়া ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের প্রতি ক্লোরিন বেশি পরিমাণ আকর্ষণ প্রদর্শন করবে। ফলে যেটা হবে যে এই ইলেকট্রনগুলা ক্লোরিনের দিকে সরে যাবে। ক্লোরিনের দিকে সরে গেলে এটাকে আমরা প্রকাশ করব এইভাবে, অর্থাৎ এই মাঝখানে আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। তার মানে হলো যে এই ইলেকট্রন যুগল ক্লোরিনের দিকে চলে যাচ্ছে। তো ইলেকট্রন যদি ক্লোরিনের দিকে চলে যায় তাহলে যে কাজটা হবে সেটা হলো যে ক্লোরিন হবে পার্শিয়ালি নেগেটিভ আর এই কার্বন হলো পার্শিয়ালি পজিটিভ। তাহলে এটাই হলো আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। এবার কথা হলো যে এই ইন্ডাকটিভ ইফেক্টে কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কতটা হবে এটা আসলে এক্স্যাক্ট কোনো ভ্যালু দ্বারা প্রকাশ করা যাবে না, অর্থাৎ এর কোনো অ্যাবসোলিউট ভ্যালু নাই বা পরম কোনো মান নাই। তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, এইগুলোকে আপেক্ষিক একটা ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ কার চেয়ে কে বেশি বা কার চেয়ে কে কম। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ধন আছে। তো আমরা যেটা বলবো যে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানে যে সিগমা বন্ধনটা আছে এটার ইন্ডাকটিভ ইফেক্ট হলো 0, অর্থাৎ এই হাইড্রোজেন এই ইলেকট্রনকে কোনোভাবে আকর্ষণ করে না। এখন কথা হলো যে এই হাইড্রোজেনের চাইতে যারা বেশি তড়িৎ ঋণাত্মক, যেমন এখানে আছে হলো ক্লোরিন, সে কি করবে, ইলেকট্রনকে নিচের দিকে টেনে নেবে। তো এইগুলাকে আমরা যেটা বলবো সেটা হলো যে এদের আছে হলো মাইনাস আই ইফেক্ট, অর্থাৎ এরা হলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ, অর্থাৎ এরা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। তো এরকম আরও অনেকগুলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ আছে যারা যদি কার্বনের সাথে সংযুক্ত থাকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। যেমন ধরো আছে হলো ফ্লোরিন, আছে হলো তোমার ক্লোরিন, আছে হলো ব্রোমিন অর্থাৎ হ্যালোজেন সমূহ, সেই সাথে আছে হলো তোমার হাইড্রোক্সিল মূলক, তারপরে আছে হলো তোমার নাইট্রোমূলক, তারপরে আছে হলো তোমার কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তো এরা যদি সংযুক্ত থাকে তাহলে যে কাজটা করবে যে এরা ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। ফলে যেটা হবে যে এরা নিজেরা ঋণাত্মক হবে, কিন্তু এর সাথে সংলগ্ন যে কার্বনটুকু আছে, যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন হবে পজিটিভ এবং এরা নিজেরা হবে নেগেটিভ। আবার যদি এমন হয় যে এই যে গ্রুপটা কার্বনের সাথে সংযুক্ত আছে তারা কি করছে, যে ইলেকট্রনগুলোকে কার্বনের দিকে ঠেলে দিচ্ছে। তো এরকম আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আছে, তো এখানে আমরা যেটা বলবো যে মিথাইল মূলক এরা যে কাজটা করে সেটা হলো যে ইলেকট্রনকে অপরের দিকে ঠেলে দেয়, অর্থাৎ এদের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেটা অনেক কম, এরা হলো তড়িৎ ধনাত্মক গ্রুপ। তো মিথাইল মূলক যদি কার্বনের সাথে সংযুক্ত থাকে তাহলে মিথাইল মূলক যে কাজটা করবে সেটা হলো যে মাঝখানে যে সমযোজী বন্ধনে ইলেকট্রন যুগলটা আছে সেই ইলেকট্রন যুগলকে মিথাইল মূলকের থেকে এই কেন্দ্রীয় কার্বনের দিকে ঠেলে দিবে। তাহলে কার্বনের দিকে ঠেলে দিলে কি হবে, তো আমরা জানি কার্বনে পজিটিভ চার্জ আছে, তাহলে এর দিকে যখন ইলেকট্রন চলে আসবে এই পজিটিভ চার্জের যে ইন্টেন্সিটি সেটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে এই হলো আমাদের পজিটিভ ইফেক্ট গ্রুপ। তার এটাকে আমরা প্রকাশ করবে হলো আই দিয়ে। তাহলে এরকম পজিটিভ ইফেক্ট গ্রুপযুক্ত কী কী গ্রুপ আছে সেটা হলো আমরা আগেই বললাম যে, তো এখানে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা আছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন যা আছে সব বা মিথাইল মূলক এরা সবই হলো তোমার প্লাস আই ইফেক্ট গ্রুপ। তাহলে আমরা কি পেলাম, যে এই যে গ্রুপগুলা এরা ইলেকট্রন আকর্ষী হতে পারে বা ইলেকট্রন বিকর্ষী হতে পারে। কোনো গ্রুপ বা পরমাণুর আপেক্ষিক আবেশ প্রভাব প্রকাশ করার যে রীতি এটা উদ্ভাবন করেন হলো বিজ্ঞানী ইনগোল্ড, এই জন্য একে ইনগোল্ড রীতি বলা হয় বা ইনগোল্ডের সূত্র বলা হয়। তাই ইনগোল্ডের সূত্র অনুযায়ী আমরা কি পেলাম, যে 2টা গ্রুপ আছে, একটা হলো মাইনাস আই ইফেক্ট গ্রুপ যেটা হলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ, আর একটা হলো কি প্লাস আই ইফেক্ট গ্রুপ যেটা হলো ইলেকট্রন বিকর্ষণকারী গ্রুপ। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব যে অ্যালকাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তো অ্যালকাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কীভাবে আমরা ইনগোল্ডের এই রীতির সাহায্যে প্রকাশ করতে পারি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সেন্ট্রালি যে কার্বনটা আছে এখানে দেখতে পাচ্ছ, তো এই কার্বনের চার্জ হলো প্লাস, অর্থাৎ এটা হলো একটা কার্বোক্যাটায়ন। তো আগেই বলছি যে কার্বোক্যাটায়নে কী ধরনের পার্থক্য হবে এই ইনগোল্ড প্রভাবের কারণে। তো আমরা কি বলছি যে মিথাইল মূলক হলো তড়িৎ ধনাত্মক মূলক। তাহলে তড়িৎ ধনাত্মক মূলক কী কাজটা করে, যে অপরের দিকে যে ইলেকট্রন যুগলটা আছে সমযোজী বন্ধনে আবদ্ধ সেই ইলেকট্রন যুগলকে সে পুশ করে। তাহলে দেখো যে পুশ করলে কি হবে, যে এই মিথাইলের যে প্রভাব, এই প্রভাবের কারণে এই মাঝখানে যে ইলেকট্রন যুগল থাকবে তারা কি হবে, যে এই দিকে অর্থাৎ এই কার্বনের দিকে সরে যাবে। এখানে একই রকমভাবে আরেকটা মিথাইল গ্রুপ আছে, এও কি করবে,
ইলেকট্রন যুগলকে এই কার্বনের দিকে ঠেলে দিবে, এখানে যে মিথাইল গ্রুপ আছে সেটাও একই কাজ করবে। ফলে যেটা হবে যে এই কার্বনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে। তো আমরা জানি যে এখানে প্লাস চার্জ আছে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। তো যদি এর চারপাশে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় তাহলে যেটা হবে এই প্লাস চার্জের যে ইন্টেন্সিটি সেটা অনেক অংশে কমে যাবে। তাহলে আমরা যেটা জানি যে এই প্লাস চার্জের ইন্টেন্সিটি যদি কমে যায় তার মানে কি হবে যে এর স্থায়িত্ব বেড়ে যাবে, এর সক্রিয়তা কমে যাবে। তো এখানে এই প্লাস চার্জের ইন্টেন্সিটি যদি কমে যায় তাহলে কি হবে যে এর সক্রিয়তা কমে যাবে। তো সক্রিয়তা কমে গেলে কি হবে যে তার স্থায়িত্ব বেড়ে যাবে। একই রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে স্ট্রাকচারটা আছে অর্থাৎ 2 ডিগ্রি যে কার্বোক্যাটায়নটা আছে, এখানে আমরা মাঝখানে সেন্ট্রাল কার্বনটাকে দেখতে পাচ্ছি। তো এখানে মিথাইলমূলক আছে হলো 2টা। ফলে যেটা হবে যে এই 3 ডিগ্রিতে যে ঘটনা ঘটেছিল যে 3 ডিগ্রিতে 3টা মিথাইলমূলক এখানে কার্বনকে ইলেকট্রন দিয়েছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিথাইলমূলক আছে 2টা। ফলে এই সেন্ট্রাল যে কার্বোক্যাটায়নটা আছে তার দিকে এই 2টা 3 ডিগ্রির তুলনায় কম ইলেকট্রন পোষ করতে পারবে। ফলে যেটা হবে যে এই প্লাস চার্জের ইন্টেন্সিটি আগেটার তুলনায় কম হ্রাস পাবে, ফলে এই প্লাস চার্জটা বেশি সক্রিয়তা প্রদর্শন করবে। এবার থার্ড যেটা, এখানে তোমার মিথাইলমূলক আছে হলো একটা। ফলে যেটা হবে যে এই একটা মিথাইলমূলক কম পরিমাণ প্লাস চার্জকে প্রশমিত করতে পারবে। ফলে এই প্লাস চার্জের সক্রিয়তা আরও বেড়ে যাবে এবং এর স্থায়িত্ব আরও কমে যাবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আগেই বলছি কার্বন হাইড্রোজেনে কোনো ইন্ডাকটিভ প্রভাব নাই, তার মানে এখানে প্লাস চার্জের যত সক্রিয়তা ততই থাকবে, ফলে এর স্থায়িত্ব একেবারে কমে যাবে। তো আমরা যেটা জানি যে সক্রিয়তা যদি বেশি হয় তার স্থায়িত্ব অনেকাংশে কমে যাবে, আর স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে সক্রিয়তা কমে যাবে। তাহলে এটাকে যদি আমরা সক্রিয়তা অনুযায়ী চিন্তা করি তাহলে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে সক্রিয়তা বাড়বে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়নটা আছে এটা সবচেয়ে বেশি স্থিতিশীল কিন্তু এর সক্রিয়তা কম। এদিকে যে মিথাইল কার্বোক্যাটায়ন যেটা আছে সেটার সক্রিয়তা সবচাইতে বেশি, স্থায়িত্ব একেবারেই কম। এবার কার্বন আয়ন যদি থাকে তাহলে কি হবে, যে কার্বন আয়ন মানে আমরা যেটা জানি যে সেন্ট্রাল কার্বনে তোমার ঋণাত্মক চার্জ থাকবে। তো এখানে আমরা ঋণাত্মক চার্জ দেখতে পাচ্ছি। তাহলে এই যে মিথাইলমূলক যারা তোমার সেন্ট্রাল কার্বনের যে অ্যানায়নটা আছে তার দিকে যদি ইলেকট্রনকে পুশ করে তাহলে কি হবে, যে এদিকে ইলেকট্রন পুশ করলে এই কার্বনের চারপাশে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, তার মানে নেগেটিভ চার্জ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো নেগেটিভ চার্জ যদি বেড়ে যায় তার মানে তার সক্রিয়তা বেড়ে যাবে, তার স্থায়িত্ব কমে যাবে। এটা জাস্ট অপোজিট অফ কার্বোক্যাটায়ন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে 3 ডিগ্রি যে কার্বন আয়নটা আছে এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কিন্তু এর স্থায়িত্ব থাকবে একেবারে কম। 2 ডিগ্রিতে গিয়ে যেটা দেখবো সেটা হলো যে 3 ডিগ্রির তুলনায় এই কার্বনের চারপাশে মিথাইল কম পরিমাণে ইলেকট্রন দিতে পারবে। ফলে যেটা হবে যে এর সক্রিয়তা আরেকটু কমে যাবে এবং 1 ডিগ্রির সক্রিয়তা আরও কমে যাবে, কারণ হলো যে এখানে মাত্র একটা মিথাইল গ্রুপ আছে। এবার যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কথা চিন্তা করি তো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, যে আমরা ডান দিক থেকে যদি চিন্তা করি যে এখানে যে কার্বক্সিলিকটা আছে সেটা হলো যে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ একটা ক্লোরিন আছে। তো একটা ক্লোরিন থাকলে কি হবে যে এই ক্লোরিন, আমরা আগে বলছি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, অর্থাৎ I- ইফেক্ট গ্রুপ হলো ক্লোরিন। তাহলে যে কাজটা করবে সেটা হলো যে এই ক্লোরিন এই কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। ফলে এই কার্বনের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি সৃষ্টি হবে, মানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। ফলে এই কার্বন থেকে টানবে এখানে, এবং এই কার্বনে একই রকমভাবে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলে তো কী করবে, এইখান থেকে টানবে। ফলে যেটা হবে যে অক্সিজেনের যখন ঘাটতি তৈরি হবে তখন অক্সিজেন আবার হাইড্রোজেন থেকে নেবে। ফলে হাইড্রোজেনের H+ হিসাবে এখান থেকে বের হয়ে যাওয়া আরও বেশি সহজ হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন সহজে এখান থেকে চলে যাবে, তার মানে নর্মাল যে ইথানোয়িক অ্যাসিডটা আছে তার তুলনায় এই মনোক্লোরিক ইথানোয়িক অ্যাসিডের সক্রিয়তা আরও বেশি হবে। তো এখন দেখো যে এই -I ইফেক্ট গ্রুপযুক্ত ক্লোরিনের সংখ্যা যদি বেড়ে যায়, অর্থাৎ ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড যদি থাকে তাহলে 2টা ক্লোরিন কিন্তু আরও বেশি পরিমাণে ইলেকট্রন নিজের দিকে টানবে। ফলে যেটা হবে যে এই হাইড্রোজেন থেকে অক্সিজেন আরও বেশি পরিমাণে ইলেকট্রন টানবে। ফলে এটা H+ হিসাবে আরও দ্রুত এখান থেকে বেরো যাবে। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিডের থেকে ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডের শক্তি বেশি হবে। এখানে 3টা ক্লোরিন আছে, তার মানে এখানকার শক্তি আরও বেশি হবে। তাহলে এই ছিল আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী দিনগুলোতে আমরা এই বাকি ইফেক্টগুলো নিয়ে, অর্থাৎ ইলেকট্রোমারিক ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট এবং হাইপার কনজুগেশন নিয়ে বিস্তারিত কথা বলবো। তো তোমাদের এই টপিকটা বুঝতে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।